আচ্ছা, আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে কমপ্লেক্স আয়ন। তো কমপ্লেক্স আয়ন আয়নের সম্পর্কে আলোচনা করার আগে আমাদের আগের লেকচারের একটা অংশ আমাদের জানা জরুরি যে কমপ্লেক্স কম্পাউন্ড কাকে বলে এবং হচ্ছে কমপ্লেক্স আয়নটা আমরা কিভাবে পাই। তো আমরা গত ক্লাসে জেনেছিলাম যে কমপ্লেক্স কম্পাউন্ড হলো সেই ধরনের অ্যাডিশন কম্পাউন্ড বা মলিকুলার কম্পাউন্ড যেই কম্পাউন্ড গুলা তাদের জলীয় দ্রবণে অথবা অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট সলভেন্টের ভিতরে ডিজলভ অবস্থায় সলিবল অবস্থায় তারা তাদের ইন্ডিভিজুয়াল যেই প্যারেন্টস কম্পাউন্ড আছে সেটাতে বিভক্ত হয় না, বরং তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যের সমুজ্জ্বল এবং তারা তাদের প্যারেন্টস যেই কম্পাউন্ড সেই প্যারেন্টস কম্পাউন্ডের কোনো বৈশিষ্ট্য ধারণ করে না। এই দুইটা বৈশিষ্ট্য তাদের বিশেষ করে উল্লেখযোগ্য ছিল যে তারা জলীয় দ্রবণে অথবা অ্যাপ্রোপ্রিয়েট কোনো সলভেন্টের দ্রবণে তারা দ্রবীভূত অবস্থায় ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভেঙে যায় না। আরেকটা বৈশিষ্ট্য ছিল তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যারেন্টস কম্পোনেন্ট থেকে টোটালি আলাদা। তো সেরকম একটা কম্পাউন্ড ছিল আমাদের হচ্ছে হেক্সা অ্যামিনো নিকেল ক্লোরাইড, যেটা আসলে পাওয়া গিয়েছিল নিকেল ক্লোরাইড এবং অ্যামোনিয়া এই দুটো সলিউশনকে একত্রিত করে তারপরে ইভাপোরেশন করার মাধ্যমে, অর্থাৎ তাদের যে সলভেন্ট ছিল সেই সলভেন্টটাকে ইভাপোরেট করা হয়েছে, উত্তপ্ত করে সলভেন্টটাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। এভাবে বের করে দেওয়ার পরে যে ক্রিস্টালটা পাওয়া গিয়েছিল সেটা পাওয়া গিয়েছিল হেক্সা অ্যামিনো নিকেল ক্লোরাইডের ক্রিস্টাল। নিকেল ক্লোরাইড দেখতে গ্রিন, অ্যামোনিয়া কোনো কালার থাকে না, আর হেক্সা অ্যামিনো নিকেল ক্লোরাইড যেটা সেটা হচ্ছে পার্পল ক্রিস্টাল আকারে থাকে, অর্থাৎ হালকা বেগুনি বা বেগুনি টাইপের বেগুনি রঙের ক্রিস্টাল আকারে পাওয়া যায়। এবং এই হেক্সা অ্যামিনো নিকেল ক্লোরাইড যে ক্রিস্টালটা পাওয়া গেছে এটাকে আমরা বলছি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড অথবা কমপ্লেক্স কম্পাউন্ড। কেন এটা বললাম? কারণ হলো যে এটাকে যদি উপযুক্ত কোনো সলভেন্টে, ওয়াটার অথবা অন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট সলভেন্টের মধ্যে এটাকে ডিজলভ করা হয়, ডিজলভ করলে এটা ভেঙে গিয়ে নিকেল ক্লোরাইড এবং অ্যামোনিয়া তৈরি করে না। এটা অ্যামোনিয়া এবং নিকেল ক্লোরাইড তৈরি করে না, তার পরিবর্তে কি তৈরি করে? যদি ওয়াটারের মধ্যে এটাকে সলিউবল করা হয় সেখানে তৈরি হয় হচ্ছে হেক্সা অ্যামিনো নিকেল আয়ন তৈরি হয় এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। এই যে হেক্সা অ্যামিনো নিকেল আয়ন যেটা পাওয়া গেল এটাকে আমরা বলছি যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স আয়ন। এই যে আয়নটা পাইলাম সেটাকে বলছি কমপ্লেক্স আয়ন। এটা আসলে হচ্ছে +2 চার্জ বহন করতেছে, +2 চার্জ বহন করছে। একইভাবে পটাশিয়াম ফেরিসায়ানাইড বা পটাশিয়াম ফেরোসায়ানাইড এদেরকে যদি হচ্ছে ওয়াটারের মধ্যে বা উপযুক্ত কোনো সলভেন্টে ডিজলভ করা হয় তখন সেটাও ভেঙে যায়। পটাশিয়াম ফেরোসায়ানাইড সেটা ভেঙে গিয়ে হচ্ছে পটাশিয়াম প্লাস এবং হচ্ছে এরকম ফেরোসায়ানাইড আয়নে কনভার্ট হয়। একইভাবে পটাশিয়াম ফেরিসায়ানাইড সেটাও ভেঙে গিয়ে পটাশিয়াম প্লাস এবং ফেরিসায়ানাইড আয়নে কনভার্ট হয়। আচ্ছা, এখন আমরা যদি পটাশিয়াম ফেরিসায়ানাইডের দিকে তাকাই, এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইডের আয়ন। এই আয়নটাকে দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেরিক আয়ন আছে এবং সেখানে তার সাথে 6টা সায়ানাইড অ্যানায়ন একটা বন্ডিং এর মাধ্যমে যুক্ত আছে এবং ওভারঅল এই পটাশিয়াম ফেরিসায়ানাইডের শুধুমাত্র ফেরিসায়ানাইড যে আয়নটা সেই আয়নটা ওভারঅল একটা মাইনাস চার্জ বহন করছে, কারণ এটা তো পটাশিয়াম প্লাস হইলে এটা অবশ্যই মাইনাস চার্জ হবে এবং এটা হচ্ছে -3, অর্থাৎ 3টা নেগেটিভ চার্জ সে বহন করছে। আচ্ছা, তো এর দিকে তাকাইলে আমরা যেটা দেখতে পেলাম সেটাকে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে একটা সেন্ট্রাল বা কেন্দ্রীয় মেটাল একটা ক্যাটায়ন বিদ্যমান। সেই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে অনেকগুলো অ্যানায়ন তারা একটা বন্ধনের মাধ্যমে যুক্ত এবং ওভারঅল এই যে কমপ্লেক্স যে কম্পাউন্ডটা, এই ওভারঅল এই কমপ্লেক্স কম্পাউন্ডটার একটা বা রেডিকালটার একটা চার্জ আছে। তাহলে কি কি বৈশিষ্ট্য পাইলাম? যে সেখানে একটা সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন আছে, তারপরে দেখলাম যে সেখানে সেই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে
অ্যানায়ন 6টা অ্যানায়ন সায়ানাইড অ্যানায়ন তারা হচ্ছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে এবং ওভারঅল এই যে রেডিক্যালটা পাওয়া গেছে সেই রেডিক্যালটার সাথে একটা চার্জ আছে সেটা হচ্ছে -3 বা 3 মানে যেটাই বলি না কেন। তো এটা হচ্ছে আমাদের চোখের সামনে আছে। তো এইটাই হচ্ছে মূলত কমপ্লেক্স আয়ন। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি বা সাজিয়ে বলতে চাই তাহলে আমরা বলতে পারি a complex ion can be defined as an electrically charged radical. Electrically charged radical, দেখেন এখানে ইলেকট্রিক্যাল চার্জ আছে, which is obtained by যেটাকে পাওয়া গেছে কিভাবে the combination of a metal cation with one or more neutral molecule or simple anion. Combination of a metal cation with one or more, এই ক্ষেত্রে নিউট্রাল মলিকুল নাই, এখানে হচ্ছে সিম্পল আয়ন আছে, with one or more neutral molecule হতে পারে, সিম্পল আয়ন হতে পারে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, complex ion is an ion where central metal cation or atom is attached with one or more neutral molecules or simple anion. With one or more neutral cation, neutral atom or simple anion. তাহলে আমরা দেখতে পেলাম যে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে আমরা পেতে পারি আয়ন পেতে পারি যাকে আমরা বলছি কমপ্লেক্স আয়ন বা কোঅর্ডিনেশন আয়ন। তো কমপ্লেক্স আয়ন যেটা পেলাম সেটার সংজ্ঞা থেকে আমরা জানতে পারলাম যে এখানে আসলে দুটো অংশ থাকে, একটা থাকে হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম অথবা সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন এবং থাকে হচ্ছে তার সাথে অ্যাটাচড অবস্থায় থাকে হচ্ছে নিউট্রাল মলিকুল অথবা সিম্পল অ্যানায়ন। সুতরাং এখান থেকে স্পষ্ট যে একটা কমপ্লেক্স আয়নের দুটো অংশ, একটা হচ্ছে কেন্দ্রীয় সেন্ট্রাল বা কেন্দ্রীয় মেটাল অ্যাটম অথবা আয়ন এবং হচ্ছে তার সাথে যুক্ত নিউট্রাল মলিকুল অথবা অ্যানায়ন। যেমন এই দুইটার নামকরণ করে কি বলা হবে, এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নকে কি বলা হবে অথবা এই নিউট্রাল অ্যানায়ন বা নিউট্রাল মলিকুল বা সিম্পল অ্যানায়ন এদেরকে কি বলা হবে। এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কাকে বলে। তো আমরা এর আগে দেখছিলাম যে বন্ডের ভিতরে একটা ছিল যে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড অথবা ডেটিভ বন্ড। তো কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড তৈরি করার সময় সেখানে একজোড়া ইলেকট্রন শেয়ার হয়। তো শেয়ারিং এর ক্ষেত্রে আমরা জানি যে সচরাচর যখন কোনো কিছু শেয়ার করা হয় কোভ্যালেন্ট বন্ডে তখন সেই ইলেকট্রন জোড়া যেটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন বলে, সেই ইলেকট্রন জোড়া আসলে যারা কোভ্যালেন্ট বন্ড তৈরিতে অংশগ্রহণ করে এরকম প্রত্যেকটা অ্যাটম বা এলিমেন্টস তারা নিজেরা প্রত্যেকে একটা একটা করে তাদের ইলেকট্রন একটা দান করে এবং এভাবে করে দুইটি ইলেকট্রনের একটা পেয়ার তৈরি হয়। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা থাকে বা কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা বলছি, তো সেখানে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ডে এরকম ইলেকট্রন পেয়ার শেয়ারটা অবশ্যই হয়, কিন্তু এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটম অর্থাৎ বা এলিমেন্ট তারা একটা একটা করে ইলেকট্রন দিয়ে একজোড়া ইলেকট্রন তৈরি করে না, বরং একটা মাত্র অ্যাটম বা এলিমেন্ট সে হচ্ছে নিজেই একজোড়া ইলেকট্রন অর্থাৎ দুইটা ইলেকট্রন সে নিজে দান করে। আর অপর একটা অ্যাটম বা এলিমেন্ট সে কি করে, সে এই দুই জোড়া ইলেকট্রন যে দান করলো সে অ্যাটমের সাথে ইলেকট্রন জোড়া সহকারে একটা বন্ড তৈরি করে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড তার উদাহরণ ছিল। তো এই এই তখন আমরা বলেছিলাম যে যে এই ইলেকট্রন জোড়া দান করে তাকে বলা হয় আসলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় হচ্ছে ডোনার অথবা হচ্ছে লিগ্যান্ড বলা হয়। এবং যে এই ইলেকট্রন জোড়া একজোড়া ইলেকট্রন যে গ্রহণ করে বন্ডিং এ অংশগ্রহণ করলো সেই অ্যাটমটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টর। এবং যেই ইলেকট্রন জোড়া দিয়ে ডোনার অর্থাৎ লিগ্যান্ড অ্যাকসেপ্টরের সাথে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড তৈরি করে সেই ইলেকট্রন জোড়াকে আমরা বলেছিলাম লোন পেয়ার ইলেকট্রন বলেছিলাম লোন পেয়ার ইলেকট্রন। তাহলে লিগ্যান্ড কাকে বলে সেটা হচ্ছে আমরা ওখান থেকে জেনেছিলাম যে হচ্ছে ইলেকট্রন পেয়ার দান করে তাকে আমরা বলছিলাম লিগ্যান্ড। তো আমরা জানি যে লুইস বেজ তাদেরকে বলা হয় যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে। তো লিগ্যান্ড আসলে বেসিক্যালি হচ্ছে লুইস বেজ, আর যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে সে অ্যাকসেপ্টর তাকে আমরা বলেছে লুইস
অ্যাসিড বলি। লুইসের থিওরি অনুসারে তাদেরকে অ্যাসিড বলা হয়। তো এখানেও এই যে আমরা যেটা দেখছি কমপ্লেক্স আয়ন, সে কমপ্লেক্স আয়নে সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন বা মেটাল অ্যাটম যেটা আছে সে হচ্ছে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। আর এই যে তার সাথে যুক্ত যেই অ্যানায়ন গুলা অথবা নিউট্রাল মলিকুল যারা আছে তারা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করে। সুতরাং এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনার। সুতরাং ইলেকট্রন পেয়ার ডোনেট করলে যাদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড, আর যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন তাকে আমরা বলছি হচ্ছে অ্যাকসেপ্টর। ঠিক আছে, অ্যাকসেপ্টর বলছি। তাহলে এদের নামকরণ করা হয়ে গেছে, এটাকে বলা হবে অ্যাকসেপ্টর এবং এদেরকে বলা হবে হচ্ছে লিগ্যান্ড বা দাতা অথবা ডোনার। আচ্ছা, তাহলে আমরা যে আমাদের যে এখন টপিক, সে টপিকসে যাই, লিগ্যান্ডস অর কোঅর্ডিনেটিং গ্রুপ। তো সেখানে কি বলা হচ্ছে যে নিউট্রাল মলিকুল অর সিম্পল আয়ন, অর্থাৎ ইউজুয়ালি অ্যানায়ন, এই যে যাদেরকে কথা বলছি এরা, এটা হতে পারে নিউট্রাল মলিকুল অথবা সিম্পল অ্যানায়ন। তাদেরকে কি বলছে, হুইচ আর অ্যাটাচড উইথ দ্য সেন্ট্রাল মেটাল আয়ন অর ক্যাটায়ন, যারা এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন বা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে যুক্ত থাকে। কোথায়? ইন দ্য কমপ্লেক্স কম্পাউন্ড অর কমপ্লেক্স আয়ন আর কল্ড লিগ্যান্ড অর কোঅর্ডিনেটিং গ্রাউন্ড, কোঅর্ডিনেটিং গ্রুপস, সরি এখানে গ্রাউন্ড লেখা আছে, কোঅর্ডিনেটিং গ্রুপস বলা হয়। তাহলে কোঅর্ডিনেটিং গ্রুপ কাকে বলবো? যে ওই সমস্ত নিউট্রাল মলিকুল অথবা সিম্পল অ্যানায়ন যারা ইলেকট্রন পেয়ার দান করে সেন্ট্রাল বা কেন্দ্রীয় মেটাল ক্যাটায়নকে অথবা মেটাল অ্যাটমকে, সেই সব যারা এই দান করছে, এই দানকারী এই সিম্পল মলিকুল, সিম্পল অ্যানায়ন অথবা হচ্ছে নিউট্রাল মলিকুল যাই হোক না কেন, এদেরকে যারা ইলেকট্রন পেয়ার সেন্ট্রাল মেটাল অ্যাটম বা ক্যাটায়নকে দান করছে, এই দানকারী যেই হচ্ছে অ্যানায়ন অথবা সিম্পল মলিকুল আছে বা সিম্পল অ্যানায়ন আছে, এদেরকে আমরা বলবো হচ্ছে লিগ্যান্ড অথবা কোঅর্ডিনেটিং গ্রুপ। আমি আবারও বলি, দ্য নিউট্রাল মলিকুল অর সিম্পল অ্যানায়ন which are attached with the central metal ion or cation in the complex compound are called ligand or coordinating groups. Ligand or coordinating groups, তাহলে এটা আমাদের লিগ্যান্ড বা কোঅর্ডিনেটিং গ্রুপ পেলাম। তাহলে এই যে এই স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আমরা যে এখানকার লিগ্যান্ড বা কোঅর্ডিনেটিং গ্রুপ করা এই সায়ানাইড অ্যানায়ন গুলা, এটা হচ্ছে সিম্পল অ্যানায়ন, এরা হচ্ছে নিউট্রাল মলিকুল না, এরা হচ্ছে সিম্পল অ্যানায়ন। সুতরাং এরা হচ্ছে আপনার, এরা যেহেতু ইলেকট্রন পেয়ার দান করে, সুতরাং এরা হচ্ছে আপনার লিগ্যান্ড হিসেবে এখানে কাজ করে, এরা হচ্ছে কোঅর্ডিনেটিং গ্রুপ অথবা লিগ্যান্ড হিসেবে কাজ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা হচ্ছে সায়ানাইড গ্রুপ আছে, 1 2 3 4 5 6টা হচ্ছে সায়ানাইড গ্রুপ আছে। তারা আসলে সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন যেটা হচ্ছে Fe3 এর সাথে যুক্ত আছে, এরাই হচ্ছে লিগ্যান্ড হিসেবে কাজ করতে। এবং লুইস যে কনসেপ্ট দিয়েছেন, সেই কনসেপ্ট অনুসারে যেহেতু এরা হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, সুতরাং হচ্ছে এরা হচ্ছে লুইস বেস। আর এই যে সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন বা সেন্ট্রাল মেটাল অ্যাটম, সে যেহেতু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, সে হবে হচ্ছে লুইসের কনসেপ্ট অনুসারে সে হবে হচ্ছে লুইস অ্যাসিড। তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? বলবো ইন দিস কমপ্লেক্স, এই কমপ্লেক্সের নাম কি? এই কমপ্লেক্সের নাম হচ্ছে FeCN6, যাকে আমরা বলছি যে ফেরোসায়ানাইড অ্যানায়ন। এটা ফেরোসায়ানাইড অ্যানায়ন, এটাকে আরো ভালোভাবে বললে বলবো হচ্ছে হেক্সাসায়ানিডোফেরেট 3 আয়ন, হেক্সাসায়ানিডোফেরেট 3 আয়ন অথবা হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন, হেক্সাসায়ানিডোফেরেট 3 আয়ন অথবা হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন। এই যে আয়নটা, এই আয়নের হেক্সাসায়ানোফেরেট 3 আয়ন অথবা হেক্সাসায়ানিডোফেরেট 3 আয়ন অথবা ফেরিসায়ানাইড আয়ন, এই যে ফেরিসায়ানাইড আয়ন আছে, সেই আয়নটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে হচ্ছে 6 cyanide ions or 6 simple cyanide anion are attached with the central ferric ion, and these 6 simple anion of cyanide acts as ligand or coordinating group. In the Lewis sense, in most of the complex compound, the ligands act as Lewis base or electron pair donor, and the central metal ion act as Lewis acid or electron pair. The central metal cation or central metal atom acts as Lewis
অ্যাসিড অর ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর। তো এটাকে আমরা যদি সমীকরণ দিয়ে বোঝাতে চাই তাহলে একটু বোঝাই। এটা হচ্ছে Mn প্লাস, এম হচ্ছে মেটাল বা সেন্ট্রাল মেটাল এবং এখানে N প্লাস হচ্ছে আয়ন, তাহলে এটা হচ্ছে আসলে সেন্ট্রাল মেটাল আয়ন। এটা হচ্ছে প্লাস XL, এটা হচ্ছে লিগ্যান্ড, এটা হচ্ছে লিগ্যান্ড। এই এক্স হচ্ছে আপনার সমতা বিধান করার জন্য ব্যবহার করা হয়েছে। এটার মিলে তৈরি হলো MLX, MLX, এবং এটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবং এনটা হচ্ছে এখানে চলে গেল, এনটা হচ্ছে এখানে চলে গেল। অর্থাৎ যে কয়টা লিগ্যান্ড এখানে যুক্ত হবে তার বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটা আসলে এখানে তার সাবস্ক্রিপ্ট হিসাবে এখানে চলে আসবে এবং এই যে মেটাল সেন্ট্রাল মেটাল আয়ন বা সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন যেটা বলেন না কেন সেটার যেই চার্জের সংখ্যাটা থাকবে সেই চার্জের সংখ্যাটা থার্ড ব্র্যাকেটের সাথে উপরে ডান দিকে সেই সংখ্যাটা চলে যাবে। যদি এটা ফেরিক হিসাবে লিখতাম তাহলে লিখতাম Fe3 প্লাস প্লাস হচ্ছে 6 সায়ানাইড Cn মাইনাস। তো Fe3 প্লাস এর যেটা সেটা হচ্ছে যদি Fe3 মাইনাস লিখি আসলে সেন্ট্রাল মেটাল যদি ক্যাটায়ন বলেন তাহলে সেটা প্লাস আকারে যাবে। তো এটা হচ্ছে মাইনাস প্লাস দুটাই হতে পারে। তো হচ্ছে এটা ধরেন যদি নিকেল হতো তাহলে প্লাসই হতো, আর যেহেতু আমরা এখানে ফেরিক নিয়ে কথা বলছি সুতরাং এটা আসলে প্লাস না, এটা হচ্ছে মাইনাস হবে, কারণ এই এটা আসলে ফেরিসায়ানাইডটা এসেছে মূলত পটাশিয়াম ফেরিসায়ানাইড থেকে, সেখানে পটাশিয়ামটা মূলত প্লাস আয়ন ক্যারি করবে এবং এটা হচ্ছে নেগেটিভ আয়ন ক্যারি করবে। সুতরাং এটা যে প্লাস লেখা হয়েছে মেটাল ক্যাটায়নের ক্ষেত্রে প্লাস ঠিক থাকবে, কিন্তু যখন এটা কমপ্লেক্স আয়নে কনভার্ট হয়ে যাবে কমপ্লেক্স আয়নটা সেটা হচ্ছে সবসময় প্লাস হবে তা না, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। যেমন এটা হচ্ছে নিকেল, হেক্সা অ্যামিনো নিকেল, এটা হচ্ছে একটা পজিটিভলি চার্জড কমপ্লেক্স আয়ন। আর হচ্ছে যেটা ফেরোসায়ানাইড সেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, বা ফেরিসায়ানাইড সেটা হচ্ছে নেগেটিভলি চার্জড, এটা কমপ্লেক্স আয়ন হতে পারে। সুতরাং এটা হচ্ছে প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে। আচ্ছা, এই যে লিগ্যান্ড যখন লিগ্যান্ড অর্থাৎ এই যে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে যুক্ত এই নেগেটিভলি চার্জড অ্যানায়ন অথবা হচ্ছে নিউট্রাল মলিকুল, তারা তারা এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে যখন কোনো বন্ডিং এর মাধ্যমে যে বন্ডিং এর মাধ্যমে যুক্ত হওয়ার পর তারা একটা জিওমেট্রিক্যাল শেপ নেয়, জিওমেট্রিক্যাল শেপ নেয়। সেই জিওমেট্রিক্যাল শেপ অনুসারে এদেরকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেই জিওমেট্রিক্যাল শেপগুলা হতে পারে লিনিয়ার, ইকুইল্যাটারাল, ট্রায়াঙ্গুলার, টেট্রাহেড্রাল, স্কয়ার প্ল্যানার, ট্রাইগোনাল, বাই পিরামিডাল, এখানে এটা বাই পিরামিডাল হবে, স্কয়ার পিরামিডাল এন্ড অক্টাহেড্রাল, এরকম বিভিন্ন রকমের তারা জিওমেট্রিক শেপ নিতে পারে। জিওমেট্রিক শেপ কি জিনিস? তো আমরা বলছি যে লিগ্যান্ড এবং যাকে আমরা লিগ্যান্ডের অপর নাম হচ্ছে আপনার লুইস বেস, অর্থাৎ যেটা হচ্ছে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে যুক্ত থাকে, তারা এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের আশপাশে এমন ভাবে সজ্জিত হয়, সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের পাশে এমনভাবে সজ্জিত হয় যে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নটা এটা হচ্ছে একটা স্ফিয়ারের মতো, মানে স্ফিয়ারের মতো হয়ে স্ফিয়ার মানে গোলক আকৃতির আর কি একটা, সেরকম করে একদম মিডল পয়েন্টে হচ্ছে মেটাল ক্যাটায়নটা থাকে এবং তার আশপাশে বিভিন্ন ভাবে এই লিগ্যান্ডটা সজ্জিত হয়। তো বিভিন্নভাবে সজ্জিত যে হয় সেটার মূল কারণ হচ্ছে যে এটা এটা পলিহেড্রন তৈরি করে। সেন্ট্রাল মেটাল ক্যাটায়নটা হচ্ছে পলিহেড্রন তৈরি করে। পলিহেড্রন কাকে বলে? যে জিওমেট্রিতে পলিহেড্রন হচ্ছে একটা 3 ডাইমেনশনাল শেপ, যেখানে হচ্ছে ফ্ল্যাট পলিগোনাল ফেস থাকে এবং স্ট্রেট এজ থাকে, মানে অনেকটা বলতে পারেন পিরামিডের মতো আর কি। তো এটাকে আপনি বলতে পারেন হচ্ছে পলিহেড্রন। তো এই পলিহেড্রনের মতো করে, মানে পলিহেড্রন এর মতো করে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের ক্যাটায়নকে অর্থাৎ পিরামিডের মাঝখানে মনে করেন সেন্ট্রাল মেটাল ক্যাটায়নটা আছে এবং তার চারপাশে হচ্ছে এই লিগ্যান্ড গুলা সজ্জিত আছে। তো এভাবে করে তারা যে সজ্জিত হয় এই সজ্জিতটাকে আমরা আসলে জিওমেট্রির সাথে বা জ্যামিতিক আকৃতির সাথে তুলনা করতে পারি। তো এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ অর্থাৎ জিওমেট্রিক্যাল স্ট্রাকচার। তো এর যে সমস্ত জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বললাম, তো সেটা হচ্ছে যদি দুইটা কোঅর্ডিনেশন হয়, তো দুইটা কোঅর্ডিনেশন হইলে তখন সেখানে হচ্ছে আমাদের আসবে লিনিয়ার মলিকুলার জিওমেট্রি আসবে। তো লিনিয়ার মলিকুলার জিওমেট্রিতে কি হয় যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যেমন ধরেন অ্যাসিটিলিন মলিকুল
CH ট্রিপল বন্ড CH, তো সেখানে এখানে আপনার হচ্ছে sp বন্ড যেটাই থাক না কেন, তো সেখানে আসলে একটা যে আপনার মাঝখানে একটা বন্ড থাকে যেটা হচ্ছে সিগমা বন্ড, এবং দুই পাশে দুটো পাই বন্ড থাকে। তো এই সিগমা বন্ড পাই বন্ড সবাইকে যদি আপনার লিনিয়ার আকারে দেখানো হয়, লাইন আকারে দেখানো যায়, এবং সেটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। তো এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার লিনিয়ার জিওমেট্রি বলবো। তো এছাড়াও আরো অনেক রকমের জিওমেট্রি আসতে পারে। জিওমেট্রি কাকে বলে সেটা আমি আরেকবার রিপিট করি, যে যখন এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে আমাদের যে লিগ্যান্ড আছে তাদের যখন ইন্টারাকশন হয়, ইন্টারাকশন হওয়ার পরে তারা তো বন্ড তৈরি করবে। এই বন্ড তৈরি করার সময় বেসিক্যালি আপনার এস পি এবং ডি তিনটা অরবিটাল কাজ করে। এস পি বা হচ্ছে এসপিডি এরকম বিভিন্ন জিওমেট্রিতে কাজ করে। তো তারা যখন একে অপরের সাথে ওভারল্যাপ করার পরে তারা আসলে একটা 3D স্ট্রাকচার তৈরি করে। সেই 3D স্ট্রাকচারটা জিওমেট্রিতে স্ট্রাকচারকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়। তো জিওমেট্রি কেন আসলো, কারণ হচ্ছে যে এরা এমন ভাবে সজ্জিত থাকে যে স্ফিয়ার আকারে সজ্জিত থাকে। সেই স্পেয়ারটা আসলে এই স্পেয়ার থেকে আর একটা বেশি যুক্তিযুক্ত যে প্যাটার্নে তারা থাকে সেটাকে আমরা বলি যে পলিহেড্রন। তো পলিহেড্রন কাকে বলবো, যেটা পিরামিড চিন্তা করেন, সেই পিরামিডের অনেকগুলো ধার থাকে, তারপরে কিছু ফ্ল্যাট সারফেস থাকে, পিরামিড যেরকম দেখতে হয় আর কি, সারফেস থাকে, কিছু কিনারা থাকে, এবং মনে করেন যে এখানকার এই পিরামিডটার ঠিক সেন্টারে অর্থাৎ কেন্দ্রে আমাদের সেন্ট্রাল মেটাল ক্যাটায়নটা আছে। আর এই সেন্ট্রাল মেটাল ক্যাটায়নটার চারপাশে যখন এই লিগান্ড গুলো সজ্জিত থাকবে তখন অনেকটা জিওমেট্রিক্যাল শেপ নেবে। সেটা পিরামিড এক্স্যাক্টলি সবসময় পিরামিড হবে তা না, বিভিন্ন রকম সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে বিভিন্ন সংখ্যায় যেহেতু আমাদের লিগান্ড গুলো যুক্ত হয়, সুতরাং তাদের আকার আকৃতি বিভিন্ন রকমের হতে পারে। তো এই থেকে যেহেতু এই যে পলিহেড্রন আকারে এটা সজ্জিত হয়, অর্থাৎ পিরামিড আকারে বেশি সম্ভাবনা থাকে যে সজ্জিত হওয়ার, সুতরাং এটা আসলে জ্যামিতির সাথে সম্পর্কিত, সুতরাং এটাকে আমরা বলছি জিওমেট্রিক্স। তো জিওমেট্রিক্স এর ক্ষেত্রে প্রথম যেটা আসে সেটা ছিল লিনিয়ার। লিনিয়ার কেন বললাম, যে যখন দুইটা মাত্র আহ, আহ, দুইটা মাত্র হচ্ছে বডির মধ্যে দুইটা টু কোঅর্ডিনেশনের ভিতরে হয়, তো সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন বা সেন্ট্রাল মেটাল অ্যাটম যখন মাত্র দুইটা মাত্র আদার অ্যাটমের সাথে বন্ডিং এ যুক্ত থাকে এবং তাদের বন্ড অ্যাঙ্গেল থাকে হচ্ছে 180 ডিগ্রি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার মলিকুলার জিওমেট্রি। তাহলে কি বললাম, লিনিয়ার মলিকুলার জিওমেট্রি কি, যে লিনিয়ার মলিকুলার জিওমেট্রি হচ্ছে যে এমন একটা জিওমেট্রি যেখানে সেন্ট্রাল অ্যাটমটা সেটা হচ্ছে দুইটা অন্য ভিন্ন ভিন্ন অ্যাটমের সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড অ্যাঙ্গেলে যুক্ত থাকবে। এছাড়াও আরো অনেকগুলা জিওমেট্রি হতে পারে, তার মধ্যে আছে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানারে আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে। টেট্রাহেড্রাল আছে, টেট্রাহেড্রালে থাকতে পারে 109 ডিগ্রি, যেমন হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে হয়। স্কোয়ার প্ল্যানার একটা আছে, স্কোয়ার প্ল্যানারে স্ট্রাকচার একটু জটিল। তো আমরা একটু আপনাদেরকে স্ট্রাকচার গুলো সামান্য সামান্য করে দেখিয়ে দিই যে কোনটা দেখতে কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। লিনিয়ার হচ্ছে শুধু যে এটা হচ্ছে লিনিয়ার। এটাকে বলা হয় ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ, যে প্রত্যেকটা কোণ হচ্ছে সমান। তো এরকম যদি স্ট্রাকচার হয় অর্থাৎ সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের তার পাশে যদি লিগ্যান্ড গুলো এভাবে সজ্জিত হয় তখন সেটাকে আমরা বলবো ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল। এরপরে যে স্ট্রাকচার সেটাকে আমরা বলছি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালের ক্ষেত্রে দেখেন এখানে চারটা হেড আছে, একটা হেড, দুইটা হেড, তিনটা হেড, চারটা হেড। যেমন ধরেন যে CH4 এর যে স্ট্রাকচার সেটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখানে একটা সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন এরকম থাকতে পারে এবং তার চারিদিকে হচ্ছে যে লিগ্যান্ড গুলো আছে সেভাবে থাকতে পারে। টেট্রাহেড্রালে সচরাচর তার বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109 ডিগ্রি, এটাকে বাদ দিয়ে সেন্ট্রালটাকে বাদ, সবার উপরের দিকে যেটা আছে সেটাকে বাদ দিয়ে এরকম হয়। আচ্ছা, তো এটা এটা হচ্ছে মাথা, এবং এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এই তিনটা হচ্ছে তিন দিকে ছড়িয়ে যাবে। মানে এই সেন্ট্রালটা এখানে সেন্ট্রাল মেটাল ক্যাটায়ন মেটাল ক্যাটায়নটা এখানে থাকবে এবং এর সাথে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা বন্ডিং থাকবে, এবং আরেকটা বলতে পারেন সুতা দিয়ে ঝুলানোর মতো আর কি, এখান থেকে ঝুলিয়ে দিলে পরে হচ্ছে ওভাবে থাকবে। এটা হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এরপর আছে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার দেখতে অনেকটা এরকম, যেমন ধরেন যে এরকম, যে জেরনের সাথে চারটা ফ্লোরিন মলিকুল থাকলে যেরকম হয়, যে ওপরে ঠিক এটা হচ্ছে বলতে পারেন যে ফ্ল্যাট একটা সারফেস, একটা পাতের মতো। সেই পাতের অপরের দিকে একটা
এবং তার নিচের দিকে একটা 3D স্ট্রাকচারে এখানে উপরের দিকে একটা সোজা লাইন এসে গেছে এবং ঠিক তার নিচের দিকে একটা সোজা লাইন চলে গেছে, এটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার, এটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার। এবং এখানে এটা কিন্তু এই যে প্ল্যানের সাথে মানে প্লেনের সাথে এই তলের সাথে এই লাইনটাও 90° অ্যাঙ্গেলে আছে এবং এই নিচের লাইনটাও সেটা হচ্ছে তার এই তলের সাথে হচ্ছে 90° অ্যাঙ্গেলে বিদ্যমান। এবার আসেন ট্রাইগোনাল বাই প্যারামিটাল। তো দেখেন এখানে দুইটা পিরামিড বিদ্যমান, এই যে এ একটা সারফেস এ দিয়ে এই উপরে এ একটা পিরামিড উপরে বিদ্যমান আর ঠিক তার নিচে এ একটা পিরামিড আছে, সুতরাং এটা হচ্ছে দুইটা পিরামিড আছে। ট্রাইগোনাল কেন? দেখেন যে এর কোণগুলো হচ্ছে যে এরকম, সুতরাং এটাকে আমরা বলছি ট্রাইগোনাল। এর কোণগুলো এরকম বিধায় এটাকে আমরা বলছি ট্রাইগোনাল। তো হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, এটা দুইটা পিরামিড থাকে এবং এটা যেমন পটাশিয়াম পেন্টাক্লোরাইড সেটাও হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল আকারে থাকে। এর মধ্যে দুই ধরনের অ্যাঙ্গেল থাকে, 120° থাকে, আবার 90° অ্যাঙ্গেলও থাকে। 120° এবং 90° অ্যাঙ্গেল দুই রকমের অ্যাঙ্গেল থাকে। এরপরেরটা হচ্ছে স্কয়ার পিরামিডাল, এটাকে বলা হচ্ছে স্কয়ার পিরামিডাল, কারণ এই দেখেন তলায় একটা স্কয়ার বিদ্যমান, পিরামিডের নিচে একটা স্কয়ার বিদ্যমান। আগেরটাই ট্রাইগোনাল ছিল অর্থাৎ ত্রিকোণ আকৃতি ছিল, যে এটা ছিল ত্রিকোণ আকৃতি। আবার দেখেন এটা ছিল একটা ত্রিভুজের মতো, যে একটা দুইটা তিনটা, এই তিনটা মিলে যে এটা দেখেন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন, এটা ছিল ত্রিভুজের মতো। এই ত্রিভুজের উপরে পিরামিড উঠেছিল, সুতরাং এটাকে বলছিলাম আমরা হচ্ছে ট্রাইগোনাল পিরামিড। এবং যেহেতু দুইটা পিরামিড ছিল সুতরাং এটাকে আমরা বলছিলাম ট্রাইগোনাল বাই পিরামিডাল। এখন এই যে ত্রিভুজ যেটা, যে একটা দুইটা তিনটা লাইন দিয়ে এখানে একটা ত্রিভুজ নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজটা যদি না থাকতো বা ত্রিভুজ যদি 3 কোণা না হয় 4 কোণা হয় তখন আমরা কি বলবো? স্কয়ার পিরামিডাল, স্কয়ার পিরামিডাল। এই দেখেন এটা হচ্ছে স্কয়ার, স্কয়ার স্কয়ারের উপর পিরামিড উঠেছে, সুতরাং এটা হচ্ছে স্কয়ার পিরামিডাল, স্কয়ার পিরামিডাল। স্কয়ার পিরামিডাল দেখতে অনেকটা এরকম, এখানে আলফা বিটা অ্যাঙ্গেল থাকে এবং দুটো অ্যাঙ্গেলের হচ্ছে 180°। এবং ট্রাইগোনাল বাই পিরামিডালের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলছিলাম 120° এবং 180° এবং 90° থাকতে পারে। আচ্ছা, এরপরে যেটা এটাকে বলা হয় অক্টাহেড্রাল, এটাকে বলা হচ্ছে অক্টাহেড্রাল, কারণ এখানে এখানে আটটা কি আছে? হেড আছে। আটটা হেড কোথায়? দেখেন এটা হচ্ছে বাইরের দিকে সারফেস, এই তলটা এই 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 সারফেসটা হচ্ছে এটা। আচ্ছা, এক থেকে শুরু করি। এক হচ্ছে যেখানে এক হচ্ছে এই সারফেসটা, অর্থাৎ এই সারফেসটা মানে হচ্ছে এই 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 একটা সারফেস, এটা হচ্ছে 1 নম্বর সারফেস, 1 নম্বর হেড। 2 নম্বরটা হচ্ছে ঠিক উল্টা দিকের, মানে এটার পিছন দিকে, যেটা আছে এই এই ডট ডট চিহ্ন আর এই ডট ডট চিহ্ন মিলে এটা হচ্ছে 2 নম্বর হেড। তারপর হচ্ছে 3 নম্বর ট্রাইহেড্রাল, সেটা হচ্ছে এইটা এই ডট ডট এই ডট ডট এবং এই এই লাইন মিলে হচ্ছে ট্রাইহেড্রাল, 3 নম্বর হেড যেটা পেলাম। 4 নম্বরটা কোনটা? 4 নম্বরটা হচ্ছে সামনেরটা, মানে এই 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 এটার মিলে যেটা পাওয়া গেল এটা হচ্ছে ট্রাইহেড্রাল। 5 নম্বরটা কোথায়? 5 নম্বরটা হচ্ছে এর মাঝখান দিয়ে, ঠিক এর মাঝখান দিয়ে আপনি যদি একটা স্কোয়ার আঁকেন তাহলে এটা একটা সমতল হবে, সেই সমতলের উপরে একটা তল থাকবে, নিচে একটা তল থাকবে। তো উপরের তল হচ্ছে, নিচের তল হচ্ছে 5 নম্বরটা, আর 6 নম্বরটা হচ্ছে তার পাশের তল, এই যে এটা তল, পাশের তল, এই একটা ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে একটা 6 নম্বর। 7 নম্বরটা ঠিক উল্টা দিকে, এই ডট ডট চিহ্ন এই ডট ডট চিহ্ন এইখানে আসলো, এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর কোনটা? 8 নম্বরটা হচ্ছে এই উল্টা দিকেরটা, অর্থাৎ এই লাইন ডট ডট এই ডট ডট এবং এই লাইন মিলে এটা হচ্ছে 8 নম্বরটা। তো এই হচ্ছে অষ্টতলকীয়, এবং এটা উদাহরণ হচ্ছে SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এটা হচ্ছে আপনার অষ্টতলকীয় একটা গঠন। তো এরকম ধরনের গঠন হতে পারে। তো সুতরাং এর জন্য আমরা বলছি যে লিগ্যান্ড গুলার যখন সেন্ট্রাল মেটাল ক্যাটালিনের আশপাশে সজ্জিত থাকবে তখন পলিহাইড্রন তৈরি হবে, এবং সেই পলিহাইড্রন গুলো দেখতে লিনিয়ার, ইকুইল্যাটারাল, ট্রায়াঙ্গুলার, টেট্রাহেড্রাল, স্কয়ার প্ল্যানার, ট্রায়াঙ্গুলার, বাইপ্যারামিডাল, স্কয়ার প্যারামিডাল এন্ড অক্টাহেড্রাল হতে পারে। এবার আসলে আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশনে যাই। লিগ্যান্ড গুলোকে ক্লাসিফিকেশন করা হচ্ছে 6টা ভাগে, এবং 6টা ভাগ ক্লাসিফিকেশনের ভিত্তি হচ্ছে যে কত জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে, অর্থাৎ লিগ্যান্ড কতজন ইলেকট্রন দিয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে, অর্থাৎ যত জোড়া ইলেকট্রন দিবে সে অনুসারে তার নামকরণ করা হয়েছে। তো মনোডেন্টেড বা একদন্তী বা ইউডেন্টেড বা একদন্তী লিগ্যান্ডটাকে বলবো যারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে আপনার কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে বা কোঅর্ডিনেশন বন্ড তৈরি করতে পারে।
বাইডেন্টেড লিগ্যান্ড বা দুইদন্তি লিগ্যান্ড কাকে বলবো? যারা হচ্ছে দুই জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে, দুই জোড়া চারটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে তারা বন্ড তৈরি করতে পারে। ট্রাইডেন্টেড যারা হচ্ছে তিন জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে বন্ড তৈরি করতে পারে। টেট্রাডেন্টেড 4 জোড়া, পেন্টাডেন্টেড 5 জোড়া, হেক্সাডেন্টেড 6 জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে তারা বন্ড তৈরি করে। শেয়ার করে কিভাবে? এই যে এখান থেকে শেয়ার করে, আসলে সে হচ্ছে ডোনেট করে, লিগ্যান্ড তো সে ডোনেট করবে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নকে। আচ্ছা দেখি এখন উদাহরণ দেখি আমরা মনোডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ কি। মনোডেন্টেড লিগ্যান্ড কাকে বলে? ইংলিশে আমরা বলবো the ligands which are coordinated through one pair of electron are called monodentate or unidentate ligand. যে সমস্ত লিগ্যান্ড গুলা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করার সময় কোঅর্ডিনেট হয় তার মাধ্যমে এক জোড়া ইলেকট্রন পেয়ার এর মাধ্যমে, তাদেরকে আমরা বলি মনোডেন্টেড লিগ্যান্ড। যেমন হচ্ছে থায়োরিয়া, পাইরিডিন, এটা হচ্ছে পাইরিডিন, এখানে এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন দান করতে পারে। থায়োরিয়া এখানে সালফার এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। এছাড়া আরো আছে আমাদের ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সায়ানাইড, এনসিএস, নাইট্রেট, NH2, হাইড্রোক্সিল, CH3 অ্যাসিটেট ইত্যাদি ইত্যাদি। এবার আসুন বাইডেন্টেড লিগ্যান্ড। আগেরটার মতোই আমরা বাইডেন্টেড লিগ্যান্ড কাকে বলবো? যারা দুই জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে তারা কোঅর্ডিনেশনে যায়। ইংলিশে কি বলবো? দ্য লিগ্যান্ডস হুইচ আর কোঅর্ডিনেটেড থ্রু টু ইলেকট্রন পেয়ার আর কল্ড বাইডেন্টেড লিগ্যান্ডস। যেমন অর্থোফেনান্থ্রোলিন, এটা হচ্ছে অর্থোফেনান্থ্রোলিন, এখানে এক জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করে নাইট্রোজেন এবং এখানে আরেক জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করেছেন আরেকটা নাইট্রোজেন। সুতরাং তারা দুই জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে। এছাড়া আরো আছে অক্সালেটো, এটা হচ্ছে অক্সালেটো লিগ্যান্ড। অক্সালেটো লিগ্যান্ডেও এখানে অক্সিজেন এ হচ্ছে এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে, এই অক্সিজেন সে আরেকটা জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে, সুতরাং তারা দুই জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করতে পারে। একইভাবে আছে গ্লাইসিনেটো, সেও হচ্ছে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে। এখানে হচ্ছে আপনার অক্সিজেন অ্যাটম, সে হচ্ছে এক জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করবে এবং এখানকার আর NH2 যেটা অ্যামিনের নাইট্রোজেন, সে হচ্ছে এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারবে। এবার আছেন ট্রাইডেন্টেড লিগ্যান্ড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড কাকে বলবো? the ligands having three donor atom, three donor atom. That means the ligands which can coordinate with the central metal cation with the help of three electron pair are called tridentate ligand. আমরা কি বললাম? যে সমস্ত লিগ্যান্ড তিন জোড়া ইলেকট্রন পেয়ার এর মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটনের সাথে কোঅর্ডিনেশন এর মাধ্যমে কোঅর্ডিনেট কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। যেমন ট্রাইঅ্যামিনোপ্রোপেন, এখানে তিনটা অ্যামিনো গ্রুপ আছে মিথেন, ইথেন, প্রোপেনে। প্রত্যেকটা অ্যামিনো গ্রুপ এক জোড়া করে ইলেকট্রন দিতে পারে, কারণ সেখানে নাইট্রোজেন আছে। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, সুতরাং এটা হচ্ছে একটা ট্রাইডেন্টেড লিগ্যান্ড। একইভাবে আছে অ্যাসপার্টিক অ্যাসিড এর অ্যানায়ন। অ্যাসপার্টিক অ্যাসিডের অ্যানায়নের ক্ষেত্রেও দেখেন এখানে কার্বক্সিলিক মূলকের হাইড্রোজেন নাই, সুতরাং এখানে অক্সিজেন যেটা আছে সে হচ্ছে দুই জোড়া ইলেকট্রন দিতে পারে। এখানকার যে অপর একটা কার্বক্সিলিক মূলকের যে অক্সিজেন আসে সেও এক জোড়া ইলেকট্রন দিতে পারে, দুই জোড়া না, এক জোড়া এক জোড়া। আর থাকলে হচ্ছে অ্যামিনো গ্রুপ, সেও হচ্ছে এক জোড়া ইলেকট্রন দিতে পারে। টোটাল অ্যাসপার্টিক অ্যাসিডের অ্যানায়ন সে হচ্ছে তিন জোড়া ইলেকট্রন দিতে পারে। একইভাবে আছে অ্যানায়ন অফ ডাইঅ্যামিনো প্রোপায়নিক অ্যাসিড। প্রোপায়নিক অ্যাসিড, এখানে আছে যে মিথেন, ইথেন, প্রোপেন, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত আছে, সুতরাং এটা প্রোপায়নিক অ্যাসিড এবং তার সাথে দুটো অ্যামিনো গ্রুপ যুক্ত আছে, তাই আমরা এটাকে বলছি ডাইঅ্যামিনো প্রোপায়নিক অ্যাসিড। মিথেন, ইথেন, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন। তো এখানে এই এখানে যে কার্বক্সিলিক গ্রুপ আছে, সুতরাং এটা অ্যাসিডিক মূলক, সুতরাং এটাকে আমরা বলছি প্রোপায়নিক অ্যাসিড। এই প্রোপায়নিক অ্যাসিডের সাথে দুইটা করে অ্যামিনো গ্রুপ যুক্ত আছে, কাজে এর নাম হচ্ছে ডাইঅ্যামিনো প্রোপায়নিক অ্যাসিড। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের কার্বক্সিলেট যে আয়নটা, সেখানে হচ্ছে একটা অক্সিজেন আছে যে দুইটা ইলেকট্রন দিতে পারে, অনেক এক জোড়া ইলেকট্রন দিতে পারে। আর দুইটা অ্যামিনো গ্রুপ যেটা আছে, প্রত্যেকটা অ্যামিনো গ্রুপ ইন্ডিভিজুয়ালি তারা এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করতে পারে, ফলে টোটাল তিন জোড়া ইলেকট্রন তারা দিতে পারে। সুতরাং এদেরকে আমরা বলছি ট্রাইডেন্টেড লিগ্যান্ড। এই তিন জোড়া ইলেকট্রনের মাধ্যমে তারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারবে। আসলে এবার দেখি আমরা টেট্রাডেন্টেড লিগ্যান্ড।
তো আগেরটার মতোই the ligands which can coordinate with the central metal cation with 4 electron pairs are called tetradentate ligands. যে সমস্ত লিগ্যান্ড গুলো সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে 4 জোড়া ইলেকট্রন পেয়ারের মাধ্যমে 4 জোড়া ইলেকট্রনের মাধ্যমে তারা কোঅর্ডিনেশন বা করে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে টেট্রাডেন্টেট লিগ্যান্ড। যেমন টেট্রা ইথাইলিন টেট্রা অ্যামিন, টেট্রা ইথাইলিন টেট্রা অ্যামিন, সরি ট্রাই ইথাইলিন টেট্রা অ্যামিন। তার মানে এখানে মিথেন ইথেন প্রোপেন, তার মানে ইথাইলিন গ্রুপ আছে হচ্ছে 3টা, এটা ইথাইলিন গ্রুপ, এটা আরেকটা ইথাইলিন গ্রুপ, এটা আরেকটা ইথাইলিন গ্রুপ, 3টা ইথাইলিন গ্রুপ আছে। এবং তার সাথে কি আছে ট্রাই ইথাইলিন টেট্রাঅ্যামিন, 4টা অ্যামিনো গ্রুপ আছে, একটা অ্যামিনো গ্রুপ, 2টা অ্যামিনো গ্রুপ, 3টা অ্যামিনো গ্রুপ, 4টা অ্যামিনো গ্রুপ। এবং এর আগ থেকে আমরা দেখলাম যে অ্যামিনো গ্রুপ যদি থাকে তাহলে তারা এক জোড়া ইলেকট্রন সহজেই ডোনেট করতে পারে। সুতরাং এখানে যেহেতু 4টা অ্যামিনো গ্রুপ আছে, সুতরাং এই ট্রাই ইথাইলিন টেট্রাঅ্যামিন তারা 4 জোড়া ইলেকট্রন পেয়ারের মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে কোঅর্ডিনেশনে যেতে পারে। তারপর একটা কি আছে নাইট্রাইলো ট্রাইঅ্যাসিটেট। তো নাইট্রাইলো ট্রাইঅ্যাসিটেট যেটা, সেখানে আপনার নাইট্রোজেন গ্রুপ আছে এবং 4টা অ্যাসিটেট, 3টে অ্যাসিটেট গ্রুপ আছে, একটা নাইট্রাইল মূলক আছে। তো নাইট্রাইল মূলক মানে হচ্ছে কি যে NH3, তো এখানে 3টা হাইড্রোজেন গ্রুপ হচ্ছে এই অ্যাসিটেট আয়ন CH2COO CH2COO CH2COO, 3টা হাইড্রোজেন গ্রুপ এই 3টা অ্যাসিটেট আয়ন দিয়ে অ্যাসিটেট মূলক দিয়ে তারা রিপ্লেস হয়েছে। সুতরাং এটাকে আমরা বলছি নাইট্রাইলো ট্রাইঅ্যাসিটেট। এবং এই নাইট্রোজেনের নাইট্রাইল মূলকের যে নাইট্রোজেন আছে সে হচ্ছে এক জোড়া ইলেকট্রন পেয়ার দিতে পারে। আর ট্রাইঅ্যাসিটেটের যে 3টা অ্যাসিটেট যে মূলক আছে সেই অ্যাসিটেট মূলকের সাথে যে অক্সিজেন আছে 1টা 2টা 3টা, এই 3টা অক্সিজেনের প্রত্যেকেই নিজে 2টা করে ইলেকট্রন দিতে পারে। সুতরাং এখানে টোটাল 4 জোড়া ইলেকট্রন পেয়ারের মাধ্যমে তারা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেতে পারে। এবার আসেন পেন্টাডেন্টেড লিগ্যান্ডস। তো আমরা বলবো কি যে the ligands which can coordinate with the central metal cation with 5 electron pair are known as pentadentate ligand. যে সমস্ত লিগ্যান্ডগুলা সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে 5 জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ 5 জোড়া ইলেকট্রন পেয়ার তারা দান করে দিবে। লিগ্যান্ড মানে ডোনার। তার উদাহরণ কি টেট্রা ইথাইলিন পেন্টাঅ্যামিন। টেট্রা ইথাইলিন তার মানে হচ্ছে 4টা ইথাইলিন গ্রুপ আছে, 1টা 2টা 3টা 4টা। এখানে আমরা দেখছি 4টা ইথাইলিন গ্রুপ আছে, 1টা 2টা 3টা 4টা ইথাইলিন গ্রুপ আছে, সুতরাং এটা হচ্ছে টেট্রা ইথাইলিন। আর অ্যামিনো গ্রুপ আছে 5টা, সুতরাং হচ্ছে পেন্টামিন, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই যে 5টা অ্যামিনো গ্রুপ আছে, প্রত্যেকটা অ্যামিনো গ্রুপের যে নাইট্রোজেন আছে তারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন দিতে পারে, সুতরাং এরা 5 জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করার মাধ্যমে কোঅর্ডিনেশন করতে পারে। এছাড়া আরো আছে ইথাইলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেটো, ইথাইলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেটো। ইথাইলিন গ্রুপ আছে একটা, এটা ইথাইলিন গ্রুপ, ইথাইলিন ডায়ামিন মানে 2টা অ্যামিনো গ্রুপ আছে, এর একটা অ্যামিনো গ্রুপ, এটা অ্যামিনো গ্রুপ। টেট্রা অ্যাসিটেটো মানে হচ্ছে 4টা ট্রাইঅ্যাসিটেটো, সরি 3টা হচ্ছে অ্যাসিটেট গ্রুপ আছে, সুতরাং এটা একটা অ্যাসিটেট গ্রুপ, এটা একটা অ্যাসিটেট গ্রুপ, এটা একটা অ্যাসিটেট গ্রুপ। আবারও বলি এটার নাম হচ্ছে ইথাইলিন, কারণ ইথাইলিন গ্রুপ আছে। ডাইঅ্যামিন, 1টা 2টা অ্যামিনো গ্রুপ আছে, এইখানকার অ্যামিনো গ্রুপের 2টা হাইড্রোজেন এই অ্যাসিটেট আয়ন দ্বারা রিপ্লেস হয়েছে, এটা অ্যাসিটেট আয়ন, এটা অ্যাসিটেট আয়ন। আর এইখানকার অ্যামিনো গ্রুপের একটা হাইড্রোজেন একটা অ্যাসিটেট দিয়ে রিপ্লেস হয়েছে, সুতরাং এখানে অ্যাসিটেট আছে হচ্ছে 3টা। তাহলে আমরা কি বলবো ইথাইলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেটো, ইথাইলিন ইথাইলিন ডাইঅ্যামিন ট্রাইঅ্যাসিটেটো, 1 2 3 3টা আছে ট্রাইঅ্যাসিটেটো। এবং এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা অ্যাসিটেটের সাথে যে কার্বক্সিলেট যে আয়নটা আছে সেই কার্বক্সিলেট আয়নের অক্সিজেন এ হচ্ছে এক জোড়া ইলেকট্রন দিতে পারে, এখানকার আরেক জোড়া, আর এইখান থেকে আরেক জোড়া, টোটাল 3 জোড়া
এখানকার অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন এক জোড়া 4 জোড়া এবং এখানকার অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন আরেক জোড়া, টোটাল 5 জোড়া ইলেকট্রন পেয়ার তারা ডোনেট করে লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে এবং তারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে। এবং আমাদের সর্বশেষ যেই লিগ্যান্ডটা সেটা হচ্ছে আমাদের হেক্সাডেন্টেড লিগ্যান্ডস। তো আমরা হেক্সাডেন্টেড লিগ্যান্ডস কাকে বলবো? দ্য লিগ্যান্ডস which can donate 6 pair of electron and coordinate with the central metal atom is known as hexadentate ligands. তারা 6 জোড়া ইলেকট্রন পেয়ার ডোনেটের মাধ্যমে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এবং এর একটা বিখ্যাত একটা উদাহরণ আছে ইডিটিএ। ইতে হচ্ছে ইথাইলিন, এখানে ইথাইলিন গ্রুপ আছে। ডিতে হচ্ছে ডাই অ্যামিন, একটা দুইটা হচ্ছে অ্যামিনো গ্রুপ আছে। টিতে হচ্ছে টেট্রা অ্যাসিটেটো, টেট্রা অ্যাসিটেটো আয়ন। টেট্রা মানে হচ্ছে 4, অ্যাসিটেটো মানে হচ্ছে অ্যাসিটেট গ্রুপ। টেট্রা অ্যাসিটেটো মানে হচ্ছে 4টা অ্যাসিটেট গ্রুপ থাকবে। তাহলে ইথাইলিন গ্রুপ আছে একটা, ডাই অ্যামিন অ্যামিনো গ্রুপ আছে 2টা এবং প্রত্যেকটা অ্যামিনো গ্রুপের সাথে, এখানে তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা একটা অ্যাসিডেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়েছে। এইখানকার নাইট্রোজেনের হাইড্রোজেনটাও আরেকটা অ্যাসিডেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়েছে। এখানকার নাইট্রোজেনের হাইড্রোজেনটা আরেকটা অ্যাসিডেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়েছে। এখানকার নাইট্রোজেনের হাইড্রোজেনটা আরেকটা গ্রুপ অ্যাসিডেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়েছে। সুতরাং 4টা হাইড্রোজেন যে ছিল এর সাথে 2টা, এর সাথে 2টা, এই 4টা হাইড্রোজেন 4টা অ্যাসিডেট গ্রুপ দিয়ে রিপ্লেস হয়েছে। তাহলে অ্যাসিডেট গ্রুপ কয়টা? 4টা। এটাকে আমরা বলবো হচ্ছে টেট্রা অ্যাসিটেট। টেট্রা অ্যাসিটেট ও মানে 4টা অ্যাসিটেট আয়ন এখানে আছে। তাহলে সবগুলোকে মিলালে কি পেলাম? ইথাইলিন, ডাইঅ্যামিন, টেট্রা অ্যাসিটেটো আয়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাসিটেট মূলকের সাথে যে কার্বক্সিলেট মূলক আছে, সেই কার্বক্সিলেট মূলকের যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন, এই অক্সিজেন এক জোড়া, এই অক্সিজেন এক জোড়া, এভাবে করে 4টা অ্যাসিটেট মূলক থেকে 4 জোড়া ইলেকট্রন পেয়ার আমরা পাই। আর 2টা যে অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন আছে, প্রত্যেকটা নাইট্রোজেন থেকে আমরা এক জোড়া করে 2 জোড়া আমরা ইলেকট্রন পাই। এভাবে করে টোটাল আমরা পাচ্ছি হচ্ছে 6 জোড়া ইলেকট্রন। এই 6 জোড়া ইলেকট্রন দিয়ে তারা হচ্ছে সেন্ট্রাল মেটাল ক্যাটায়নের সাথে কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারে। তো এজন্য এদেরকে আমরা বলছি হেক্সাডেন্টেড লিগ্যান্ড। এই ছিল আমাদের হচ্ছে কমপ্লেক্স আয়ন এবং কমপ্লেক্স আয়নের ক্লাসিফিকেশন, তাদের স্ট্রাকচার কেমন হতে পারে সেগুলো সব এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস টু অল ফর লিসনিং এন্ড জয়নিং আওয়ার ক্লাস।